শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক কামাল আহমেদ। কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, বিবিসিতে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, দেশে ছিলেন, প্রথম আলোতে নিয়মিত কলাম লেখেন, সম্প্রতি ডেইলি স্টারে যোগ দিয়েছেন কনসাল্টিং এডিটর হিসেবে। দেশে নিয়মিত সাংবাদিকতা ফিরে আসে আপনাকে অভিনন্দন কামাল আহমেদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দেশের সাংবাদিকতাতেই ছিলাম, আসা যাওয়ার মধ্যে ছিলাম, এখন স্থায়ীভাবে চলে আসবো। আচ্ছা, প্রথমে আসলে জানতে চাইবো গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে। তো আপনারা তো রিপোর্ট অনেকদিন হলোই দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার চাহিদা অনুযায়ী যেগুলো আসলে বাস্তবায়ন সম্ভব খুব সম্প্রতি সময়ে, সেগুলোও আসলে একটা শর্ট ভার্সনও দিয়েছিলেন। তো সেখান থেকে আসলে কতটা অগ্রগতি হলো, বা অনেকেই তো বলছে সুপারিশের অনেকখানি বাস্তবায়ন হয়েছে, আপনার কি মনে হয় বা আপনি কি সন্তুষ্ট কিনা? কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা সরকারের কাছেই প্রশ্ন করা দরকার, কারণ আমি আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন দেখছি না। সেদিক থেকে আমি এটার কোনো মূল্যায়ন এখনই করব না। আপনারা যারা বার্তা কক্ষে নিয়মিত কাজ করেন তারা বলতে পারবেন যে তারাও কোনো পরিবর্তন দেখছেন কিনা। আর সরকারকেই প্রশ্ন করতে হবে যে সরকার কতগুলো বাস্তবায়ন করতে পেরেছে বা করেনি, অথবা করার উদ্যোগ নিয়েছে। আমরা যতটুকু জানি তার মধ্যে বলতে পারি সেটা হচ্ছে যে অতি সম্প্রতি সরকারের তরফ থেকে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ, যেটার খসড়া আমরা তৈরি করে দিয়েছিলাম, সেই খসড়া নিয়ে অংশীজনদের মতামত চাওয়া হয়েছে এবং মতামত দেওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলেছি যে এটা আরও উন্মুক্ত করে দেওয়া হোক, শুধু অংশীজন না, জনসাধারণের পক্ষ থেকেও যদি কারো কোনো মতামত থাকে এই আইন সম্পর্কে, কোনো সংশোধনী, কোনো সংযোজন, কোনো প্রস্তাব, তাহলে তাদেরকে সেই সুযোগ দেওয়া হোক। এখন এই একটি আইনের বিষয়েই দৃশ্যমান উদ্যোগ আছে, অন্য কোনো বিষয়ে এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু আমার চোখে পড়েনি। মানে দৃশ্যমান কিছু চোখে পড়েনি বা আমরাও আসলে দেখছি না সেরকম, কিন্তু এই সুপারিশ বাস্তবায়নের বাধাগুলো আসলে কোথায় কোথায় দেখছেন, যেহেতু এখনো কোনোগুলো কিছুই বাস্তবায়ন ওরকম ভাবে করা গেল না? আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে মূলত বাধাটা আসছে আমলাতন্ত্র থেকে, আর একটা মহল থেকে বাধা আসছে, সেটা হচ্ছে যাদের স্বার্থ লঙ্ঘিত হবে, যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। এখন ধরুন এই গণমাধ্যমের মধ্যে গণমাধ্যম প্রকৃতভাবেই জনস্বার্থে পরিচালনা করেন বা করতে চান এদের সংখ্যা খুবই সামান্য, এবং যে সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠান, সংবাদ প্রতিষ্ঠান তাদের সম্পাদকীয় স্বাধীনতা তারা অধিকার ভোগ করতে চান এবং করেন জনস্বার্থে, তারা কিন্তু চান পরিবর্তন। কিন্তু অন্য যারা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ কিংবা ব্যবসায়িক স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থে গণমাধ্যম প্রতিষ্ঠান চালু করেছেন, পরিচালনা করেন, তারা কিন্তু তাদের স্বার্থ বিঘ্নিত হোক সেটা চান না, এবং সেই কারণে তারা কিছুটা সংস্কারের বিরুদ্ধেই। সুতরাং সংস্কার প্রস্তাবের বিরোধিতা তো আছেই, এবং সেখান থেকেই বাধা আসছে। এই জন্যই কি আমরা দেখতে পেলাম আপনারা যখন কমিশন প্রস্তাব দিলেন তখন অনেকেই আসলে বিষয়টাকে ওয়েলকাম করেনি, সেটা নওয়াব থেকে শুরু করে অনেক যারা অনেকেই আমরা দেখেছি তারা বলছিল যে এগুলো আসলে বাস্তবায়ন সম্ভব না। এইটা বোধহয় ঠিক বললেন না আপনি, কারণ আমরা যতটুকু জানি অংশীজনদের পক্ষ থেকে সবাই এই কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন এবং সমর্থন দিয়েছেন। তারা বলেছেন যে এটা বাস্তবায়ন করা গেলে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন গণতন্ত্রকে সমৃদ্ধ করবে, গণতন্ত্রকে আরো প্রাণবন্ত করে তুলবে। যারা সমালোচনা করেছেন তারা কিছু ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তিগতভাবে তারা সমালোচনা করেছেন। যেমন 2-1 মালিক বলেছেন যে এই সুপারিশমালা বাস্তবায়ন করতে গেলে অনেক সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাবে, কারণ তারা বলতে চেয়েছেন যে আমরা সাংবাদিকদেরকে যেই মজুরি দেওয়ার কথা বলেছি, সাংবাদিকদের বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছি, তারা বলছেন এই সামর্থ্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের নেই, এবং এই সামর্থ্য যেহেতু নেই, সুতরাং এই সংস্কার যদি করা হয়, এই সিদ্ধান্ত যদি প্রতিষ্ঠানগুলোর উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে অনেক প্রতিষ্ঠান টিকবে না, বন্ধ হয়ে যাবে। এটার জবাব কিন্তু কমিশনের প্রতিবেদনেই আছে। তারা কমিশনের প্রতিবেদন হয় পড়েননি, অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত তথ্য বা বিকৃত ব্যাখ্যা হাজির করেছেন। আমরা বলেছি যে এখন যে সংবাদপত্রের ক্ষেত্রে যদি ধরি উদাহরণ হিসাবে, সংবাদপত্রের বিজ্ঞাপনের
প্রতি কলাম ইঞ্চির জন্য যেই অর্থ দেওয়া হয় সেটা অন্তত দ্বিগুণ করা উচিত। কারণ গত কয়েক বছরে যে বাড়েনি, প্রতি বছরের মুদ্রাস্ফীতি যদি হিসাবে নেওয়া হয় তাহলে তার সরকারি বিজ্ঞাপনের মূল্য অন্তত দ্বিগুণ হবে। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু তথ্য উপদেষ্টা সেটা মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সেটা করতে চান। তো যদি এটা দ্বিগুণ হয় তাহলে আয় কি পরিমাণে বাড়বে? আমরা কি বেতন ভাতা সেই দ্বিগুণ পরিমাণে বাড়াতে বলেছি? তা কিন্তু বলিনি। সুতরাং এখানে একটা শুভঙ্করের ফাঁকি তারা দিয়ে বলতে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠান টিকবে না। আমরা কিন্তু আরো দেখিয়েছি যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো অনেকেই বলেন যে লাভ করে না, লোকসান চলে। তো আমরা সর্বশেষ তাদের যে নিরীক্ষাকৃত হিসাব, তারা অডিট রিপোর্ট তারা যেটা ইয়েতে জমা দেন, কি বলে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, এটা আইনগত বাধ্যবাধকতা তাদের এটা জমা দেওয়ার। যারা জমা দেন তাদের হিসাবগুলো আমরা যাচাই করে দেখেছি এবং তার মধ্যে কতগুলো প্রতিষ্ঠান লাভ করছে সেটাও কিন্তু আমরা কমিশনের রিপোর্টে বলে দিয়েছি, তাদের নামগুলোও দিয়ে দিয়েছি। তাতে আমরা দেখেছি যে অন্তত গোটা 12 টেলিভিশন চ্যানেল এবং প্রায় 10টা সংবাদপত্র লাভ করছে, লাভে চলছে, ক্ষতি নেই তাদের আর্থিক। তাদের বরং এমনও হয়েছে যে দেখা গেছে তারা প্রফিট করেছেন 36 কোটি টাকা, কিন্তু কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে উচ্চ হারের কর্পোরেট ট্যাক্স এই গণমাধ্যমের উপরে সরকার আরোপ করে রেখেছে। আমরা সেই কর্পোরেট ট্যাক্স কমাতে বলেছি, কারণ ওই কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে দেখা গেল যে তার লাভটা থাকছে না, ক্ষতিতে চলে গেছেন। সেজন্য সেটাও আমরা তুলে নেওয়ার জন্য বলেছি বা কমানোর যৌক্তিকরণের কথা বলেছি। সরকার সেটাও মানতে প্রস্তুত বলে আমাদেরকে বলেছেন এবং তারা পাবলিকলি এগুলো কনসিডার করবেন বলে জানিয়েছেন। সুতরাং এই গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন দিলে বন্ধ হয়ে যাবে এই ব্যাখ্যা যারা দেন তারা অসৎ উদ্দেশ্য থেকে এই ব্যাখ্যাটা দেন। মানে আরেকটা যে বিষয় আপনারা কমিশন রিপোর্টে এনেছেন যে সাংবাদিকদের আসলে মানদণ্ড, মানে মালিক পক্ষ চাইলেই যে কাউকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়া, এইখানে তো আপনারা একটা মানদণ্ডের কথা বলছেন এবং আপনারা এখানে একটা কাউন্সিলের কথাও বলেছেন, যে আসলে লাইসেন্সের কথা বলেছেন। সেটি কি আসলে বাংলাদেশে কতদিনে বাস্তবায়ন সম্ভব বা সেটির বিষয়ে যদি একটু বলেন। সরকার এটা করবে কিনা আমরা নিশ্চিত নই। আমরা সরকারকে এখনো বলছি যে আপনারা একটা গণমাধ্যম কমিশনে স্থায়ীভাবে করে দেন। কারণ হচ্ছে যে সরকারের দিক থেকে প্রেস কাউন্সিল বলে একটা আইনে প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। আইনটা দেশে 1974 সাল থেকেই আছে। এই প্রেস কাউন্সিলের কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে প্রমোট করা এবং সেটাকে সুরক্ষা দেওয়া। আর যদি কেউ ভুল, অপতথ্য কিংবা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রচার করে কাউকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাতে প্রতিকার চাইতে পারেন, সেই প্রতিকার চাওয়ার প্রতিষ্ঠান হিসাবে এই প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই প্রতিষ্ঠানটা আছে। একই জিনিস সংবাদ মাধ্যমের যে সম্প্রচার মাধ্যম যেগুলো, অর্থাৎ টেলিভিশন, রেডিও এবং অনলাইন, সেগুলোর ক্ষেত্রে হওয়ার কথা ছিল। আগের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সম্প্রচার নীতিমালায় যে তারা একটা সম্প্রচার কর্তৃপক্ষ গঠন করবে। সেই সম্প্রচার কর্তৃপক্ষ ওই গ্রিভেন্সেস প্রসিডিওর, যেটা কেউ ক্ষতিগ্রস্ত হলে যাতে সেখানে যে প্রতিকার চাইতে পারেন, সেই প্রতিকার চাওয়ার প্রতিষ্ঠান হিসেবে ওই কাজটা কাজ করবে। কিন্তু এই প্রতিষ্ঠান সরকার গত 15 বছরে করেনি। আমরা বলেছি যে প্রেস কাউন্সিল এটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কার্যকর নেই খুব একটা, আর একই সাথে সম্প্রচার প্রতিষ্ঠানও করা হয়নি। সুতরাং এই দুটোকে মিলিয়ে একই সাথে সাংবাদিকতার তদারকির জন্য একটা প্রতিষ্ঠান করা হোক, স্থায়ী প্রতিষ্ঠান, যেটা হবে গণমাধ্যম কমিশন। সরকার সেই গণমাধ্যম কমিশন এখনই করতে পারবে কি করতে পারবে না সেটা সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় এবং এটা একটু সময় সাপেক্ষ, এটা আমি মেনে নিয়েই বলছি। সরকার কাজটা শুরু করে যেতে পারে। সরকার যদি কাজটা শুরু করে যায় তাহলে পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তারা সেটাকে সামনে নিয়ে যাবে। কারণ তাদের পক্ষে ওখান থেকে ফিরে আসাটা বা ওইটা বাতিল করা বা প্রত্যাখ্যান করাটা কঠিন হবে। কারণ একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সংস্কারের দাবি উঠেছে এবং সেই সংস্কার করার অংশ হিসাবে এই গণমাধ্যম কমিশনের কথা বলা হয়েছে। এখানে আমরা আরও একটা কথা বলতে পারি, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গণমাধ্যম কমিশন গঠন করার পর আমরা প্রথম দায়িত্ব নিয়েই সরকারকে বলেছিলাম যে আপনাদের অনেক প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ আছে, বিশেষ করে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেক প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ আছে
এবং আমরা সেই ক্ষোভের প্রতিফলন আমরা দেখেছি ৪ এবং ৫ই আগস্ট বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমরা বলেছি যে এই যে প্রতিষ্ঠানগুলোতে হামলা হলো, যেই প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদের ক্ষোভ আছে, যেই প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিযোগ হচ্ছে যে সেই প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে কিংবা ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের গুণগান গেয়েছে শুধুমাত্র, এবং যার ফলে সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছে কারণ তাদের সমর্থনটা পেয়েছে গণমাধ্যমের, সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আপনারা প্রতিশোধ নিতে চেন না। প্রতিশোধমূলকভাবে কোনো পদক্ষেপ যেন সরকার গ্রহণ না করে, আমরা সরকারকে সেই পরামর্শ শুরুতেই দিয়েছিলাম, রিপোর্ট দেওয়ার আগেই। এবং আমরা সরকারকে বলেছিলাম যে সরকারের উচিত হবে না যে কোনো প্রতিষ্ঠান তারা বন্ধ করে দেয়। কোনো প্রতিষ্ঠান যদি অন্যায় করে, কোনো প্রতিষ্ঠান যদি সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সেই প্রতিষ্ঠানটা হবে ওই স্বাধীন গণমাধ্যম কমিশন। সরকার লাইসেন্স দেবে, সরকার লাইসেন্স বাতিল করবে, এই ক্ষমতা যদি সবসময় সরকারের হাতে থাকে তাহলে সেটার অপব্যবহার হবে, এবং সেই অপব্যবহারটা ঠেকানো দরকার। রাজনৈতিকভাবে সরকার যাতে এই ক্ষমতার অপব্যবহার না করতে পারে, সে কারণেই আমরা এই স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা বলেছি। আমরা আসলে দেখলাম যে আপনি বলছিলেন অনেকের বিরুদ্ধে ক্ষোভ ছিল এবং অনেক সাংবাদিকের বিরুদ্ধে আসলে হত্যা মামলা হয়েছে এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে। এখানে এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়েও আমাদের কমিশনের প্রতিবেদনে কিন্তু আমরা বলেছি যে যারা অপরাধ করেছে, তারা যেই অপরাধ করেছে সেই অপরাধের জন্য বিচার করা হোক, তাদের অবশ্যই বিচার করতে হবে। কারণ আমরা আইনের শাসন চাই, এবং সেই আইনের শাসন চাই বলেই যে যে অপরাধ করেছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে। আপনি তাকে মিথ্যা অভিযোগ বা ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করে আটকে রাখবেন কিংবা মামলা দেবেন কিংবা হয়রানি করবেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা হলো ক্ষমতার অপব্যবহার। আমরা সেই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে, এবং সে কথা আমরা কিন্তু স্পষ্টভাবে কমিশনের প্রতিবেদনে বলেছি। এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই সাংবাদিকরা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় তখনই যখন আপনি সাংবাদিকতার বদলে দলীয় কর্মীর মতন কাজ করেন। যেমন আমরা দেখেছি আন্দোলনের সময় নারায়ণগঞ্জে 2 সাংবাদিক অস্ত্র হাতে নেমে পড়েছিলেন আন্দোলনকারীদের উপরে গুলি করতে। এরকম ঘটনা চট্টগ্রামেও হয়েছে, এরকম ঘটনা দেশের আরও 2-4 জায়গায় হয়েছে। তো এই যে যারা অ্যাক্টিভিস্ট হয়েছেন, কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা স্বতঃস্ফূর্তভাবে কারফিউর মধ্যে যে বক্তৃতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী আপনাকে আরও কঠোর হতে হবে এবং এদেরকে যে কোনোভাবে দমন করতে হবে, আমরা আপনার পক্ষে আছি, আমরা নেমে যাব, এই যে এটা কিন্তু উস্কানি। এই উস্কানির তো একটা জবাবদিহি থাকা দরকার। আপনি যদি হত্যায় প্ররোচনা দেন তাহলে সেটার জন্য হত্যা চেষ্টার মামলা হতে পারে, উস্কানির মামলা হতে পারে। সুতরাং সেই ব্যবস্থায় যদি কারো বিরুদ্ধে মামলা হয়ে থাকে সেটা কিন্তু যথাযথই হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে হত্যার কোনো প্রমাণ নেই কিংবা হত্যার অভিযোগ নেই, তাকে যদি হত্যা মামলায় আপনি আটকে রাখেন তাহলে সেটা অন্যায়। কামাল আহমেদ, আমরা আসলে কথা বলছিলাম সাংবাদিকদের সুরক্ষার বিষয় এবং হত্যা মামলা যাদের হয়েছে সেসব বিষয়ে কথা বলছিলাম। তো সেখানে আসলে কতখানি সমাধান হয়েছে আমরা দেখতে পাইনি। তবে আইন উপদেষ্টাকে আমরা দেখেছি বারবারই বলছেন যে যেসব মামলা হয়েছে সেগুলো যদি ভিত্তি না থাকে সেগুলো আসলে হওয়া উচিত হয়নি, কিন্তু আসলে আমরা সমাধান দেখতে পারি। এটি বিষয়ে যদি কিছু বলেন। এ সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে যা জেনেছি সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যারা মনে করছেন তাদের বিরুদ্ধে ভিত্তিহীন বা ভুয়া অভিযোগে মামলা হয়েছে তারা যেন সরকারের কাছে আবেদন করেন, এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে এখন যে তারা 75টা মামলার আবেদন পেয়েছেন এরকম, এবং সেই 75টা তারা যাচাই বাছাই করে দেখেছেন, এবং তার মধ্যে যেগুলো ভিত্তিহীন সেগুলো প্রত্যাহারের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ জায়গাটা যেটা সমস্যাটা, সেই সমস্যাটা এখনো 1 বছর পর একই জায়গায় রয়ে গেছে। আমরা এইটা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি যে এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। যাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা হয়েছে তাদের এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। আর একটা সমস্যা আছে, সংখ্যাটা কত? সরকারের কাছে আবেদন জমা পড়েছে 75টি সরকারি ভাষ্য অনুযায়ী, কিন্তু বেসরকারিভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংখ্যাটা এসছে অনেক বেশি। এই সংখ্যার তারতম্য কেন? 2টো কারণ হতে পারে এখানে, এটা সরকারকে বিবেচনায় নিতে হবে। একটা কারণ হচ্ছে যে আসলে ঢাকার বাইরে যে সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের ভুয়া বা ভিত্তিহীন অভিযোগ এসছে
সেই সমস্ত সাংবাদিকদের অনেকেই কিন্তু আত্মগোপনে আছেন, পালিয়ে আছেন। তারা হয়তো জানেনই না যে সরকার এরকম একটা কমিটি করেছে। তো সুতরাং সরকারের আরো একটু উদারভাবে এই সুযোগটা বাড়ানো দেখা দরকার এবং আবেদন করার সুযোগটা খোলা রাখা উচিত। আর যারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমরা আবার ফিরবো একটু গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টের। তো এইখানে আমি দেখলাম যে আপনারা বলছেন যে বড় মাধ্যম আকারে যে সব প্রতিষ্ঠান আছে তাদের আসলে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার বিষয়টি আপনারা বলেছেন, এবং বলেছেন মানে মালিকানার আসলে যে পরিবর্তন বা মালিকানার বিষয়টি কঠোর হওয়ার জন্য এই কাজটি করা দরকার। এইটি কি আসলে পরিবর্তন হবে? এটা পরিবর্তন হবে কিনা সেটা সরকারের উপরে নির্ভর করবে এবং ভবিষ্যতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারা করতে চায় কিনা তার উপরে নির্ভর করবে। কিন্তু প্রশ্নটা আমাদের বোঝা দরকার, সংবাদ মাধ্যমের মালিক কারা, কাদের মালিকানায় এই গণমাধ্যম প্রতিষ্ঠান। এটা কিন্তু শুধু বাংলাদেশের প্রশ্ন না, এই প্রশ্ন সারা বিশ্বেই এখন উত্থাপিত হচ্ছে। কারণ সংবাদ মাধ্যমের যে প্রভাবক ক্ষমতা, জনমতকে প্রভাবিত করার ক্ষমতা, সেই প্রভাবিত করার ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষমতাকে যদি কেউ ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, ব্যবসার স্বার্থে ব্যবহার করেন তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় খুব সহজেই। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি আমি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তাদের একটা ভোগ্যপণ্য প্রতিষ্ঠিত তারা তৈরি করে, সেই ভোগ্যপণ্য বাজারজাত করার সেই ব্যবসার উপরে তারা নির্ভরশীল। তাদের একটা গণমাধ্যম প্রতিষ্ঠান আছে। এখন ওই ভোগ্যপণ্যের বাজার দরে যদি কোনো কারণে কারসাজি ঘটে, কোনো ধরনের কোনো অনিয়ম ঘটে, কিংবা সেই ভোগ্যপণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে, তখন এই প্রতিষ্ঠানের যে গণমাধ্যম প্রতিষ্ঠান, সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান, সেখানে কি নির্ভীক নিরপেক্ষ হবে, কি বলে, প্রতিবেদন হবে? যদি না হয় তাহলে তো সেখানে একটা ডিসক্লেইমার থাকা উচিত, ঘোষণা থাকা উচিত যে এই খবরে আমাদের মালিক প্রতিষ্ঠানের স্বার্থ রয়েছে। সে কথা কি আমরা বলি কখনো? দেখি আমরা কোথাও? দেখি না তো। এতগুলো রিয়েল এস্টেট কোম্পানির মালিকরা বিভিন্ন পত্রিকা প্রকাশ করেন, টেলিভিশনের মালিক, এবং সেখানে বিভিন্ন সময়ে রিয়েল এস্টেটের বিভিন্ন ইস্যু নিয়ে খবর প্রকাশিত হয়। এই যে ড্যাপের বিরোধিতা করেন কি বলে নির্মাতা প্রতিষ্ঠানগুলো, ড্যাপের বিরোধিতা যখন তাদের পত্রিকা কিংবা টেলিভিশনে প্রচার করা হয় তখন কি সেখানে ডিসক্লেমার দেওয়া হয় যে এই গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক এই একই ব্যবসায় জড়িত আছেন? দেওয়া হয় না। আমাদের এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, অবৈধ টাকা ঢুকেছে। গণমাধ্যম প্রতিষ্ঠান করতে কাউকে ঘোষণা দিতে হয়নি যে তার বিনিয়োগের উৎস কি। বিনিয়োগের উৎস কি কর দেওয়া টাকা, মানে সাদা টাকা, সাদা আয়, নাকি অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত হয়? এটার ঘোষণা অনেককেই দিতে হয়নি। এবং যার ফলে দেখা যাচ্ছে যে এখানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তারা তৈরি করতে পেরেছেন। যাদের ওই অঘোষিত টাকা এখানে বিপুলভাবে বিনিয়োগ করার সুযোগ ছিল, তারা সেটা কাজে লাগিয়ে সেই কাজটা করেছেন। এজন্যই এখানে একটা সংস্কার, কাঠামোগত সংস্কার প্রয়োজন। এবং সেই কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের বিভিন্ন জায়গার বেস্ট প্র্যাকটিস যেটা, সেটার উদাহরণ অনুসরণ করার চেষ্টা করেছি। ইন্দোনেশিয়ায় আছে। আপনি যদি একটা গণমাধ্যম প্রতিষ্ঠান করেন, সেটা টেলিভিশন হোক আর সংবাদপত্র হোক, আপনার সেটাকে কর্পোরেট প্রতিষ্ঠান, কোম্পানিতে পরিণত করতে হবে। এবং কোম্পানিতে পরিণত করা মানে হচ্ছে শেয়ার বাজারে শেয়ার ছাড়তে হবে, এমপ্লয়ীদেরকে শেয়ার দিতে হবে। এই শেয়ার বাজারে যদি শেয়ার ছাড়া হয় তাহলে আপনার উপর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে আপনি বছরে অন্তত দুবার আপনার হিসাব প্রকাশ করবেন, অন্তত একবার আপনি শেয়ার হোল্ডারদের বার্ষিক সাধারণ সভা করবেন, এবং সেই বার্ষিক সাধারণ সভায় আপনার প্রতিষ্ঠানের নীতি, আদর্শ, ব্যবসা পরিচালনার ইথিক্স এগুলো ব্যাখ্যা করবেন, লাভ লোকসানের হিসাব দেবেন। সেটা তো এক ধরনের স্বচ্ছতা, সেটা তো এক ধরনের জবাবদিহিতা। এই মালিকদেরও এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা দরকার, এবং সেই কারণেই এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে এই সরকার এই কাজটা শুরু করে যাবেন, অন্তত বলবেন নীতিগতভাবে যে হ্যাঁ, এই নীতি আমরা সরকার অনুসরণ করবে, ভবিষ্যতের সরকার এসে সেটাকে যেন আরো সামনের দিকে নিয়ে যায়। আপনি তো আসলে দেশের সাংবাদিকতার এখনো মানে দেখছেন, তো পেশার, আমাদের দেশের সাংবাদিকতা পেশার মূল সমস্যাগুলো কি কি? কারণ আমরা আসলে বর্তমানে অনেক অনলাইন নিউজ পোর্টাল দেখতে পাচ্ছি এবং তাদের আসলে রেজিস্ট্রেশন, লাইসেন্স, নানান বিষয়ে কথা হয়, কিন্তু সমাধান দেখতে পাচ্ছি না। আমরা কি বলবেন?
আমি কিছুক্ষণ আগেই গণমাধ্যম কমিশনের কথা বলেছিলাম যে একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করা হোক। আমাদের এই কমিশনের সুপারিশমালার মধ্যে আছে যে বিগত 15 বছরে যত টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে, যত অনলাইন পোর্টালের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর প্রক্রিয়া মানে সেগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে কিনা, সব নিয়মকানুন মেনে দেওয়া হয়েছে কিনা, সেটা যাচাই বাছাই করবে এই কমিশন। তাহলে সরকার রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কোনোটা বন্ধ করবে না কোনো প্রতিষ্ঠান, কিন্তু একটা স্বাধীন কমিশন কোথাও অনিয়ম পেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আমরা সেই পথটার কথা বলেছি। দেখুন, এই যে এতগুলো অনলাইন পোর্টাল হচ্ছে, প্রতিদিনই অনলাইন পোর্টাল নতুন নতুন একাধিক অনলাইন পোর্টাল বাজারে আসছে, সেটা আসুক, সেটা অবশ্যই আমরা মানে শতফুল ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাসী হিসাবে সেগুলোকে স্বাগত জানাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা কি আসলে সংবাদ মাধ্যম হচ্ছে না অন্য কিছু হচ্ছে? আমাদের কিন্তু এখন আরো একটা বিষয় আমরা দেখি যে ফেক নিউজ। আমি ওই প্রসঙ্গেই আসছিলাম যে সংবাদ মাধ্যম হচ্ছে কিনা। এই অনলাইন পোর্টালগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে সংবাদপত্রে যেমন একটা বার্তা কক্ষ থাকে, টেলিভিশনে যেমন একটা বার্তা কক্ষ থাকে, এই অনলাইন পোর্টালগুলোর ক্ষেত্রেও সেটা থাকতে হবে। অর্থাৎ সম্পাদক, রিপোর্টার, সহ সম্পাদক এগুলো থাকতে হবে। যেই প্রক্রিয়ায় খবর সংগৃহীত হয়, তার সত্যাসত্য যাচাই করা হয়, সেটা সম্পাদিত হয় এবং প্রকাশ করা হয়, এবং সেই প্রকাশনার দায়িত্ব যে গ্রহণ করেন একজন সম্পাদকীয় নেতা, সম্পাদক, সেই ব্যবস্থাটা যেই প্রতিষ্ঠানে নেই, সেই প্রতিষ্ঠানকে সংবাদ প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা যাবে না। যারা সংবাদ মাধ্যম হবে তারা সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন সুযোগ সুবিধার যেগুলো থাকে সেগুলোর প্রাপ্য হবে, তারা সেগুলো পাবে। যেমন ধরেন একটা সরকারি সংবাদ সম্মেলন হবে কিংবা একটা সরকারি আয়োজনে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলো, যদিও এটা সংবাদ মাধ্যম হয় তাহলে সেই সংবাদ মাধ্যমের সাংবাদিক সেখানে আমন্ত্রিত হবেন। কিন্তু যদি ওটা সংবাদ মাধ্যম না হয়, একজন সাধারণ ইউটিউবার হন কিংবা একজন সিটিজেন জার্নালিস্ট হন, তিনি নাগরিক হিসাবে আসতে পারলে সেটা অন্য কথা, কিন্তু সাংবাদিক হিসাবে আসতে পারবেন না। এই পার্থক্যটা তো করা দরকার। এখন তো আমরা প্রতিদিনই দেখছি যে ইউটিউবে নতুন নতুন পীর হাজির হচ্ছেন। তাদের অনেকে আগে সাংবাদিকতা করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন সাংবাদিকতার নীতিমালা আর মানেন না। যা মনে আসে অর্ধসত্য, মিথ্যা সত্য, মিথ্যা এবং সত্যের মিশ্রণ, এগুলো ঘটিয়ে তারা রাজনৈতিক বক্তব্য বা উদ্দেশ্যমূলক অপপ্রচার সেগুলোতে যুক্ত হচ্ছেন। কিন্তু সংবাদ মাধ্যমে কি সেটা হয়? সংবাদ মাধ্যমে যে কোনো তথ্য প্রকাশ করার আগে বা যে কোনো মতামত প্রকাশ করার আগে এটা তো একটা যাচাই বাছাই এবং সম্পাদনার পদ্ধতির মধ্য দিয়ে যায়। সেই পদ্ধতিটা কোথায়? সাংবাদিকতা এবং একজন ব্যক্তির ইউটিউবের এই ভূমিকা, এই দুয়ের ফারাক করতে পারা জরুরি, এবং সেটা অনেক মানুষই পারেন না, কারণ আমাদের দেশে মিডিয়া লিটারেসি বলে কোনো জিনিস নেই। এই মিডিয়া লিটারেসিটা প্রয়োজন, এবং মিডিয়া লিটারেসির জন্য সরকারকেও যেমন উদ্যোগ নিতে হবে, বিদ্যমান গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও উদ্যোগ নিতে হবে, জনগণকে সচেতন করতে হবে কোনটা খবর, কোনটা সাংবাদিকতা, কোনটা প্রচারণা। আপনি আসলে নিয়মিত কলাম লেখেন, আমরা দেখি রাজনীতির বিভিন্ন বিষয়ে লেখেন, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তো এবার একটু জানতে চাইব জুলাই সনদ প্রসঙ্গে। এটি নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের যে কমিশন করা হয়েছে, ঐকমত্য কমিশন, তারা দীর্ঘদিন আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে, কিন্তু কিছু সমাধান কিভাবে হবে বিষয়টা এখানে আটকে আছে। আপনার কি মত? আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, এই যে ঐকমত্য কমিশন যে এতদিন ধরে আলোচনা চালিয়ে যেতে পেরেছে এবং এতগুলো রাজনৈতিক দলের নেতাদেরকে এক জায়গায় বসাতে পেরেছে, এখনো আলোচনার জন্য তারা খোলা মনে প্রস্তুত রয়েছেন, এটাই একটা বিরাট অর্জন বলে আমি মনে করি। ঐকমত্য সনদ নিয়ে যে মতবিরোধ কিংবা ভিন্নমত দু চারটে প্রশ্নে রয়েছে, সেটা অস্বাভাবিক কিছু নয়, খুবই স্বাভাবিক। এবং আমার ধারণা যে আরেকটু চেষ্টা করলে সেই ঐকমত্য অবশ্যই সম্ভব। আমি ইতিবাচক দিকটা বড় করে দেখতে চাই, এখনই আমি হতাশার পক্ষপাতী নই। আসলে সমাধানের বিষয়ে তো অনেকে অনেক পন্থার কথা বলছে। কেউ আসলে বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলছে, কেউ গণপরিষদ বলছে, গণভোটের কথা আসছে। কোনটি আসলে মনে হয় যে কোন দিকে আসলে যাওয়াটা যুক্তিযুক্ত হবে? এখানে ব্যক্তিগতভাবে আমার মতামত খুবই একটু বলবো যে একেবারে সবাই যে গ্রহণ করবেন এটা না,
মানে সেটা সমর্থিত নাও হতে পারে, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে এখনো পর্যন্ত রাজনৈতিক সমঝোতা যদি হয়, সবাই যদি এক জায়গায় আসতে পারেন, তাহলে যে কোনোভাবেই সেই সমঝোতাটাই একটা আইনি ভিত্তি পেয়ে যাবে। কারণ আমাদের সেই সমঝোতার ভিত্তিতেই এই আন্দোলনটা হয়েছে, সরকার পরিবর্তন ঘটেছে। আমরা যতদিন পর্যন্ত একমত হতে পারিনি যে শেখ হাসিনার সরকারের পতন দরকার, কিংবা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হয়েছে, এই ফ্যাসিবাদের অবসান দরকার, ততদিন পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি ভেবে দেখুন, জামাত, বিএনপি, সিপিবি কোনোদিন এক জায়গায় বসতে রাজি হয়নি। এখন তারা বসছে, এবং বসছে কখন? আন্দোলনে যখন তারা রাস্তায় একমত হয়েছিল, রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলন করেছে, তখনই। তো সুতরাং এখন যেই বিরোধটুকু আছে, সেই বিরোধটুকুও নিষ্পন্ন করা সম্ভব যদি তারা আরেকটু উদার হন, আরও আলাপ আলোচনা করে ভালো মন্দ এই প্রসঙ্গ নিজেদের সংকীর্ণতা ত্যাগ করেন, তাহলে একটা ঐক্যমত্য সম্ভব। এবং সেই ঐক্যমত্য হলে আমার ধারণা কোনো সমস্যাই হবে না। ঐক্যমত্যে যেখানে আলোচনা চলছে, সেখানে আবার দেখছি আমরা রাজপথের দলগুলো তাদের নিজেদের দাবি নিয়েও, পিআরের বিশেষ করে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআরের দাবি নিয়ে জামাত আন্দোলন করছে একরকমের, সেটি নিয়ে আবার একটু সম্পর্কে শীতলতাও দেখা যাচ্ছে বিএনপি আর জামাতের মধ্যে। এটা খুব অস্বাভাবিক কিছু না যে আলোচনা চলাকালীন কোনো একটি পক্ষ চাপ তৈরির জন্য রাস্তায় নামবে, এটা খুব অস্বাভাবিক কিছু না। এবং তার প্রতিক্রিয়ায় যে অন্য পক্ষগুলো অসন্তুষ্ট হবে, ক্ষুব্ধ হবে, পাল্টা বক্তব্য দেবে, সেটাও খুবই স্বাভাবিক। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় যায়নি, বিরোধিতা এমন অ্যান্টাগনিস্টিক পর্যায়ে যায় নাই যেখানে আর মিলন সম্ভব না বা একমত হওয়া সম্ভব না। এখনো তারা এক ঘরে বসছেন, এবং আমার বিশ্বাস আলোচনা চালিয়ে গেলে সম্ভব। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ঘোষণা দিয়েছেন, এবং বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো সেক্ষেত্রে এখনো অনেক শঙ্কা দেখি, মানে অনেকেই শঙ্কা প্রকাশ করেন যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। এটি নিয়ে আপনি কি মনে করেন, আসলে শঙ্কার কোনো কারণ আছে কিনা? শঙ্কার কারণ হচ্ছে প্রধানত যে আলোচনায় যদি ঐক্যমত্য না হয় তাহলে কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য ভোট যদি করতে হয়, যেটা বলা হচ্ছে এখন, সেটা কিভাবে হবে? মানে জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচন করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেটাই, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে, যে আনুপাতিক ভোট এটা হতে হবে। তো এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবি যেখান থেকে এসছে, তারা তাদের যুক্তিগুলো দিচ্ছেন, কিন্তু পাল্টা দিকে অন্য যুক্তিও আছে। সুতরাং এখানে একটা বিরোধ আছে, কিন্তু সেই বিরোধ একেবারে মানে যে মীমাংসার যোগ্য নয়, এখনো আমার কাছে সেটা মনে হয় না। সুতরাং সরকার চাইলে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে প্রফেসর ইউনূস যদি উদ্যোগ নিয়ে সবাইকে ডেকে বলেন যে না, এটা করতেই হবে, সমাধান আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতেই হবে, তাহলে সে সমাধান সম্ভব। এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন এই পক্ষগুলোর মধ্যে ওঠেনি, এবং তার সেই গ্রহণযোগ্যতার কারণেই তিনি একটা সিদ্ধান্ত দিলে আমার মনে হয় যে সেই সিদ্ধান্ত সবাই মেনে নেবেন এবং নির্বাচনটা হবে। উনি তো নির্বাচন চান, উনি তো একেবারে বারবার করে বলছেন যে এই 15ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সুতরাং আমি মনে করছি, বা আমার বিশ্বাস, যে নির্বাচনের ব্যাপারে যেটুকু অনিশ্চয়তা বা যে সমস্ত প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোর মীমাংসা হবে এবং নির্বাচন হবে। সম্প্রতি উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে আসলে কথা বলেছেন, কিছু সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মেহেদী হাসানের সাথে কথা বলেছেন। তো ওখানে আমরা দেখতে পেলাম উনি আওয়ামী লীগের বিষয়ে বেশ কিছু কথা বলেছেন, এবং একটি কথা বলেছেন যে জনগণ তাকে অনেকদিন ক্ষমতায় দেখতে চায়। এমন একটি কথা কিন্তু রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেয়নি, তারা মনে করছে এটা নির্বাচনের উপর প্রভাব ফেলবে। আপনিও কি তাই মনে করেন কিনা? প্রশ্নের পিঠে অনেক কথাই ওঠে, এবং সেরকম উত্তর এটা একটা এসছে যে উনি বলেছেন যে অনেকেই চান যে আমি 5 বছর থাকি, 10 বছর থাকি, 50 বছর থাকি, এমন কথাও উনি বলেছেন। বাট আমার মনে হয় না যে তার মধ্যে সেই ধরনের কোনো ইচ্ছা আছে, বা তিনি সেটা মিন করে বলেছেন বা বোঝাতে চেয়েছেন যে আসলেই তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান। এটা আমার কাছে মানে মনে হয়নি। এটা কথার কথা হিসাবে উনি হয়তো বলেছেন, কারণ তিনি ওই একই সাক্ষাৎকারে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, যে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন দেবেন। সুতরাং আপনি একটা বিশ্বাস করবেন আর একটা বিশ্বাস করবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ
আগামী নির্বাচনের আগে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন কিনা? কারণ এটা মনে করার বিষয় না, কিন্তু মূল কথা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কেন এটা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আইসিটিতে এসছে সেই অভিযোগের বিচারের জন্য, যে বিচার কাজ যেন প্রভাবিত করতে না পারে আওয়ামী লীগকে দলীয় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিলে তারা এই বিচার কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। কারণ বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে তারা হুমকি দিবে, হামলা করবে কিংবা ভয়ভীতি দেখাবে, আন্দোলন এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করবে। তো সেইটা যাতে না হয় সেই কারণেই এই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা। বিচার যদি হয়ে যায় তখন তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা নাও থাকতে পারে। দল তো নিষিদ্ধ হয়নি, তো দল তো আছেই। কার্যক্রমের পরে নিষেধাজ্ঞা যদি উঠে যায় তখন সেই দল কি করবে সেটা তো সেই দলের বিষয়। সরকার কি করবে সেটা সরকারকে তখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। হয়তো সরকারের প্রায়োরিটির দিক থেকে সরকার স্পষ্ট করে বলেছে যে তাদের প্রায়োরিটি হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা কথা বলেছেন তারা। সংস্কারের কাজের তারা আগাচ্ছেন, যেটুকু পেরেছেন সেটুকু আগাচ্ছেন, হয়তো সবটা পারেননি। যেমন আমাদের হতাশা আছে যে গণমাধ্যমের সংস্কারের কিছুই হলো না, কিন্তু যাই হতাশা থাকুক সংস্কার সম্পর্কে তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারে তারা সীমিত রেখেছেন নিজেদেরকে। নির্বাচনের কথা, নির্বাচনের প্রস্তুতি তারা রাখছেন। আর বিচারের কাজ এগোচ্ছে এবং তারা বলেছেন যে তারা নভেম্বরের মধ্যে বিচারটা শেষ করবেন বলে আশা করছে। এটা কি সম্ভব হবে কিনা? অন্তত 2-3টে বিচার, তাদের গুরুতর অপরাধের যে বিচারগুলো সেই বিচার, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার, যেমন শীর্ষস্থানীয় যারা এই গণহত্যার বা কথিত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, গুরুতর অপরাধের সাথে জড়িত, তাদের বিচার সম্পন্ন হবে। যদি সেটা সম্পন্ন হয় তাহলে পরিস্থিতি বদলাবে। 5 আগস্টের পরে আসলে আমরা দেখেছি যে রাজনীতিতে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো তারা বেশ সরব এবং কিছু জায়গায় মব কালচার দেখা গেছে, দেখা যাচ্ছে এখনো। এই যে ডানপন্থী রাজনীতির এক ধরনের উত্থান, এটিকে কিভাবে দেখেন? ডানপন্থী রাজনীতির উত্থান কিন্তু একদিনে হয়নি। আপনি যখন কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, আপনি যদি কোনো প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে চলতে না দেন তাহলে তারা অস্বাভাবিক পথে চলে যায় এবং সেই অস্বাভাবিক পথেই তাদের কিন্তু বিকাশ ঘটে। ইসলামপন্থী রাজনীতির বিকাশ কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে সবচাইতে বেশি। আপনি মানুন আর নাই মানুন, প্রমাণগুলো কিন্তু রয়েছে। যেমন যদি বলেন যে নির্বাচনের আগে প্রতিবারই আওয়ামী লীগ সরকার ইসলামপন্থীদের তোষণ করেছে, তোষণ করে তাদেরকে আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার নানান প্রস্তাব দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ডেকে নিয়ে এসে কওমি মাদ্রাসার কওমি জননী উপাধি নিয়েছেন, এগুলো করেছেন তারা। তো সুতরাং এই যে ডানপন্থার উত্থান যদি বলেন বা ধর্মভিত্তিক রাজনীতির উত্থান যদি বলেন, সেই উত্থান কিন্তু আগেই ছিল। এখন যে নতুন করে হয়েছে তা না, এখন আমরা টের পাচ্ছি কারণ এখন তাদের উপরে কোনো বাধা নাই। তখন কিছুটা বাধা ছিল যে না, সবসময় তারা কাজ করতে পারতো না। যতটুকু সময় সরকারকে তারা সমর্থন করত ততটুকু সময় তারা রাস্তায় থাকতে পারত। যখন সরকারকে সমর্থন করতো না তখন রাস্তায় থাকতে পারতো না। যেমন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সফরের বিরুদ্ধে যখন বিক্ষোভ করলো তখন তাদের মারধর করা হলো এবং হত্যাও হলো, গুলি করে খুনও করা হলো। তো সেই পরিস্থিতিটা এখন বদলেছে, এখন কোনো ধরনের বাধা নেই। সুতরাং এখন তারা অবাধে কাজ করতে পারছেন এবং আমরা সেই কারণে টের পাচ্ছি যে আসলে তারা ভেতরে ভেতরে কতটা শক্তি অর্জন করতে পেরেছেন। তবে এখনো মনে করি আমি যে দেশে মানে একেবারে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটে যাবে বিরাট আকারে, এটা এই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আপনার ইসলামিক দলগুলো সবাই মিলে জোট করে ইলেকশন করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা যে করবে এমন কিন্তু নিশ্চয়তা এখনো নেই। এখনো তারা যে জোটবদ্ধ হতে পেরেছে এটা বলার সুযোগ কিন্তু আসেনি। এখনো আপনি দেখবেন যে একজন বলছেন জামাতের সাথে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না, বলেছেন কিন্তু বাবুনগরী এই কথা বোধহয় বলেছেন। তারপরে ইসলামী আন্দোলনের সাথে জামাতের ঐক্য, এটাও অনেকে মনে করেন যে এটা হবে না। আসলে নির্বাচনী ঐক্য যত যাই এখন তারা উপরে উপরে বলুন না কেন, সেটা হয়তো হবে না। সুতরাং সব ইসলামী দলগুলো যে এখনই এক হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে এটা মনে করার কোনো কারণ নাই। আবার যদি করেও তাহলেও যে তারা মানে মূলধারার অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একেবারে পেছনে ফেলে দেবে সেরকমও মনে হয় না। এখনো পর্যন্ত দেশে যতগুলো জনমত জরিপ হয়েছে, কোনো জনমত জরিপেই কিন্তু তাদেরকে একতরফা একচেটিয়া
সংখ্যাগরিষ্ঠতা দেখানো হচ্ছে না। একটা কথা বলা দরকার যে মবের কথা আপনি বলেছেন, এই মবটা কিন্তু শুধুমাত্র যে ইসলামিস্টরাই করছে তা না, মব বিভিন্ন দিক থেকেই হচ্ছে, মব বিভিন্ন দিক থেকেই হচ্ছে, বিভিন্ন স্বার্থবাদী গোষ্ঠীর তারাও মব তৈরি করেছেন। সুতরাং মবের ব্যাপারটা ভিন্নভাবেই দেখা উচিত। আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটু রাজনৈতিক দল সামনে এলো, এনসিপি। তো এনসিপি আসলে সামনে আসার পর অনেক আশা ছিল, কিছুটা আশাহত হয়েছে বলে মনে হয়, মানুষ বলে নানা মন্তব্যে। আপনার কি মনে হয় যে এনসিপির সামনের দিনের রাজনীতিটা আসলে কেমন, ভবিষ্যৎটা কেমন? সর্বসাম্প্রতিক যে জনমত জরিপ একটা আমরা দেখলাম পত্রপত্রিকায়, তাতে দেখা যাচ্ছে আসলে এই এনসিপি অবস্থানটা খুব ভালো নয়। যতটা মানুষ আশা করেছিল যে তাদের জনসমর্থন তারা পাবে, ততটা জনসমর্থন তাদের নেই। এখন তাদেরকেই ভাবতে হবে যে এই অবস্থা থেকে তারা কি করে বেরিয়ে আসতে পারে। আমার ধারণা তারা সেটা নিশ্চয়ই এখন ভাবছে, চর্চা করছে, এবং সেই চর্চার ফলাফল কি হয় দেখা যাক। এখনই একেবারেই তাদেরকে নাকচ করে দেওয়ার কোনো কারণ দেখি না, আবার তাদেরকে সবার আগে এগিয়ে রাখারও কোনো কারণ দেখি না। একদম শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে পাহাড় অস্থির হচ্ছে, আমরা দেখলাম সম্প্রতি নানান ইস্যুতে পাহাড় অস্থির হচ্ছে, এবং রোহিঙ্গা সংকটের সমাধান এখনো হয়নি। তো বাংলাদেশের সামনের দিনের ভবিষ্যৎ রাজনীতি বা এই ইস্যুগুলো কিভাবে আসবে আপনি কি মনে করেন? এগুলোর সমাধান সবকিছুই আসলে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমেই করতে হবে। রাজনৈতিক সমাধান ছাড়া এগুলোর সমাধানও নেই, সেটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যদি পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চান, সেটা রাজনৈতিক সমাধান লাগবে, এখানে সামরিক সমাধান নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই রাজনৈতিক সমাধান যারা ক্ষমতায় থাকবেন তাদেরকেই খুঁজে বের করতে হবে যে সেই রাজনৈতিক সমাধান কি। একটা শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তি কিছুদিনের জন্য আশাবাদ তৈরি করেছিল একটা শান্তির পরিবেশ ফেরাবে বলে, সে ধরনের একটা আবহাওয়া হয়তো তৈরিও হচ্ছিল, কিন্তু শান্তি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি এবং নানা ধরনের সমস্যা এখন দেখা যাচ্ছে। তো সুতরাং শান্তি চুক্তি একটা পর্যালোচনার প্রশ্ন আছে, যে আসলে পর্যালোচনা করা উচিত যে কোথায় ব্যর্থ হলো, কেন ব্যর্থ হলো, এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি। তো সেটা যদি রাজনৈতিক সরকার যারা আসবেন তারা যদি করেন তাহলে ভালো হবে, যদি না করেন তাহলে সামরিক সমস্যা তৈরি হয়ে থাকতে পারে, নিরাপত্তার সমস্যা জিয়ে থাকতে পারে। সো আমাদেরকে আমরা আশা করব যে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে, সবার মধ্যে গুড সেন্স প্রিভেল করবে এবং তারা এটা নিয়ে শান্তিপূর্ণভাবেই সমাধান খুঁজবেন। রোহিঙ্গা সমস্যা একই কথা, যে রোহিঙ্গা সমস্যার সমাধান কিন্তু এই শরণার্থীদেরকে, উদ্বাস্তুদেরকে আপনি অমানুষ গণ্য করেন হবে না, আপনি তাদেরকে মানুষ হিসাবেই গণ্য করতে হবে। তাদের অধিকারগুলো, মৌলিক অধিকারগুলোকে সম্মান দেখাতে হবে, এবং একই সাথে তাদের পুনর্বাসনের জন্যে যে আন্তর্জাতিক চাপটা তৈরি করা দরকার, সেই চাপটা তৈরি করার ক্ষেত্রে গতি বজায় রেখে আপনার চাপ তৈরি করে যেতে হবে, এবং সেই চাপ তৈরির মাধ্যমেই পুনর্বাসন সম্ভব, তা না হলে সম্ভব না। সুতরাং একদিনে এই সমস্যার সমাধান হবে না। নতুন রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবে তারাও সেই যে শুরুতেই কিছু করে ফেলতে পারবে তা নয়, কিন্তু মনে হয় যে এই যে গত সম্মেলনটা এই অধ্যাপক ইউনূসের উদ্যোগে হলো, সেই উদ্যোগটার কারণে হয়তো আপাতত যে আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছিল এই উদ্বাস্তুদের পরিচালনার ব্যবস্থাটা, সেটা কিছুটা একটা সাময়িক স্বস্তি তৈরি করবে, কিন্তু পুনর্বাসনের প্রশ্নে এখনো কোনো ধরনের আশাবাদ তৈরি হয়নি। সুতরাং আশাবাদ তৈরি করার জন্য এই বিষয়টাকে নিয়ে আরও কূটনৈতিক তৎপরতা দরকার হবে। আমরাও সেটি আশা করি। জনাব কামাল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ প্রাসঙ্গিকের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।